ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে 12 জেলার মানুষ। ইতিমধ্যে এই বন্যায় 13 জনের মৃত্যু হয়েছে। এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 45 লাখ মানুষ। পানিবন্দী অবস্থায় রয়েছে 9 লাখ মানুষ। এই কঠিন সময়ে বন্যা দুর্গত মানুষগুলো নিরাপদ আশ্রয় নিশ্চিত হবে সেই প্রত্যাশা জানিয়ে আমরা শুরু করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন RICL স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আমি ফারনাজ জুই রয়েছি আপনাদের সঙ্গে। বন্যা ও রাজনীতি এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শামীম কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম বন্যা প্রসঙ্গে পানি সম্পদ উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা, কিন্তু তারা সেটা করেনি। এ বিষয়ে ভারতকে বার্তা দেবে সরকার, এমনটি জানিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এমন ঘটনা তো বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবার ঘটেছে, কেন? ধন্যবাদ দেশ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিজ্ঞ সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। এটি আমাদের পানি সম্পদ উপদেষ্টা জানিয়েছেন যে জানানোর কথা, এটা একেবারেই খুবই হালকা বিষয়। আমি বরং এটাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে চাই এভাবে যে বাংলাদেশের যে 54টা নদী ভারত থেকে প্রবেশ করছে, 53টা নদী এবং একটা নদী আমাদের ফেনী নদী, যেটা বাংলাদেশ থেকে ভারতে গেছে, এই নদীগুলির ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। আমি খুবই অবাক হই যে শুধুমাত্র গঙ্গা বাদে বাকি 53টা নদীর ব্যাপারে কোনো চুক্তি নেই, ওরা যেটা একটা আন্তর্জাতিক পানি প্রবাহ এবং আন্তর্জাতিক নদী। এখন আপনার আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে আমরা দুটো আইন পাই 1997 সালে। সেখানে বলা আছে আপার হাইপেরিয়ান বা উজানের যে জমি জায়গাগুলি আছে, দেশগুলি আছে, তারা এক ধরনের সুবিধা নেবে এবং যারা ভাটিতে আছে তারা এক ধরনের সুবিধা নেবে। কিন্তু দেখুন, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা, বড় বদ্বীপ, এবং আমাদের প্রায় 750 নদী ক্রিস ক্রস। কিন্তু যাচ্ছে তাই যেভাবে খুশি সেভাবে পানি প্রবাহিত হবে, এটা কিন্তু ঠিক না। আন্তর্জাতিক কিছু নিয়মকানুন মানতে হবে। তো দুটা বেসিক প্রিন্সিপাল, যেটা 1997 যে পানি চুক্তি আছে বা আন্তর্জাতিক নীতি আছে, সেক্ষেত্রে দুটা বিশেষ কথা বলা আছে। একটা হচ্ছে যে সর্বোচ্চ পানি সম্পদের ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হলো যে নো হার্ম পলিসি, কোনো দেশের প্রতি যেন ক্ষতি না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা নীতির একটাও অনুসরণ করা হচ্ছে না। এখন আমরা যদি উদাহরণ দিই, মানে এমনকি স্বাধীনতার পূর্বে যে 6 দফা আন্দোলন ছিল, সেখানেও কিন্তু আন্তর্জাতিক এই নদীগুলির ব্যাপারে কোনো প্রসঙ্গই আসেনি। অত্যন্ত বিস্ময়কর কাণ্ড। এবং 53 বছর হলো, আমি ঠিক এটা স্পষ্ট বুঝতে পারি না আমাদের জাতির যারা রাজনীতি করেন, যারা ক্ষমতায় ছিলেন, তারা কি বিষয়টা জানেন না? এভাবে হেয়ালিপনার উপরে, প্রকৃতির উপরে এবং আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশ তারা যেভাবে চাইবে সেভাবে পানি দিয়ে আমাদের উপরে নির্যাতন এবং অত্যাচার করবে, এটা কোনো দিন কোনো জায়গায় আমি আলোচনাও শুনলাম না। এখন দেখেন, একমাত্র নদী হচ্ছে গিয়ে, আচ্ছা তার আগে একটা কথা বলি। দেখুন, 1966 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক নদী হচ্ছে 6টা। ইন্দাজ ওয়াটার ট্রিটি নামে একটা চুক্তি হয়, যেখানে 3টা নদী ভারত থেকে উৎপত্তি হয়ে পাকিস্তানে গিয়েছে এবং 3টা নদী আপনার এই যে ঝিলাম, তারপরে বিয়াস ইত্যাদি ইত্যাদি, এই আবার 3টা নদী পাকিস্তান থেকে ভারতে আসছে। 1961 সালে যে চুক্তিটা হয়, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে তাদের অধিকার তারা নিশ্চিত করেছে। তাহলে 60-এর দশকে যখন পূর্ব পাকিস্তান আমরা ছিলাম, তখন পাকিস্তান রাষ্ট্র তো এটা একবার উচ্চারণ করেনি। আমরা যে হিস্সার কথা বলছি, সেই হিস্সার কথাটা কেন আসবে না? দ্বিতীয়ত হলো, ইভেন 66-তে যখন আপনার 6 দফা আন্দোলন করা হয়, তখনও কিন্তু এই পানির নদী চুক্তি নিয়ে বা পানির বন্টনের ব্যাপারে কোনো আলাপই হলো না। এবং অবাক কাণ্ড যে 54 বছর 53 বছর হয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো আলাপই হলো না। একমাত্র চুক্তি হচ্ছে গঙ্গা চুক্তি, গঙ্গার পানি চুক্তি। গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে নেপাল হয়ে ভারতে বাংলাদেশে আসছে। এটার যে চুক্তি হয়েছে, এটা আগামী বছর এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কথা হলো যে নদীটা উৎপত্তি হয়ে নেপালের ভিতর দিয়ে আসলো ভারত হয়ে বাংলাদেশে, এই চুক্তিটার নাম হলো গঙ্গা চুক্তি। নেপালের এখানে কোনো অবস্থানে নেই, নেপালের কোনো অংশগ্রহণে নাই, পক্ষভুক্ত হওয়া উচিত ছিল। এটার কোনো আইনগত ভিত্তি নাই এই নদীটার।
তারপরে নদীটা হচ্ছে ভারতে যখন প্রবাহিত তখন গঙ্গা, বাংলাদেশে ঢুকলো কিন্তু পদ্মা। সুতরাং আইনগতভাবে এটার নাম হওয়া উচিত ছিল গঙ্গা এবং পদ্মা। খুবই ইন্টারেস্টিং বিষয়, এই নদীতে বলা আছে যে আপনার হার্ডিন্স ব্রিজ পয়েন্টে যখন লিন পিরিয়ড একদম পানি কম থাকবে তখন 90% পানি আমাদেরকে নিশ্চিত করবে। চমৎকারভাবে এটা ভারত মেনটেন করে যাচ্ছে। শুভঙ্করের ফাঁকিটা কোনটা জানেন? যে এখানে আমাদের একটা নদীতে 90% পানি তারা নিশ্চিত করছে, 52টা নদী নিয়ে কোনো কথা নেই। এখন দেখেন আমাদের একমাত্র নদী যেটা হচ্ছে আপনার ফেনী নদী, যেটার থেকে আমরা 2.17 কিউসেক পানি আমরা ত্রিপুরাকে প্রত্যাহার করার অনুমতি দিয়েছি। কি অবাক কাণ্ড! আমাদের একমাত্র নদী, সেখান থেকে আমরা একটা বড় মানে মাপের একটা পানি উইথড্র করতে দিচ্ছি। ওয়ারাজ বাকি 52টা নদীর ব্যাপারে পানি কোথায় আসলো, কিভাবে যাবে আমাদের, সো যখন যেটা খুশি তখন তারা ছেড়ে দিচ্ছে, যখন দেখছে তাদের চাপ বেশি তারা ছেড়ে দিচ্ছে। এটার কারণটা হচ্ছে থুসিডাইটসের একটা কথা আছে। পেলোপনেশিয়ান ওয়ার, একটা খ্রিস্টপূর্ব প্রায় 400 খ্রিস্টাব্দের দিকে একটা যুদ্ধ হয়েছিল 27 বছর ব্যাপী। তো সেখানে থুসিডাইস একটা কমেন্ট করেছিলেন যে আসলে অধিকার হচ্ছে সমানে সমানে, তাছাড়া স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান অ্যান্ড উইকার সাফার হোয়াট দে মাস্ট। আর সেখানে আমাদের নমনীয়তার সুযোগ কি প্রতিবেশী দেশ নিচ্ছে কিনা সেটাও নিশ্চয়ই একটি প্রশ্ন। নমনীয়তা কি এখানে? তো নমনীয়তা আমি বলবো অজ্ঞতা। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব আবু আলম শহীদ খান। বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাচন এবং সবশেষ ভয়াবহ বন্যা সবকিছুতে আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ভারত। সেই জায়গা থেকে বারবার বলা হচ্ছে বাংলাদেশের ন্যায্য হিস্সা, পানির ন্যায্য হিস্সা, কখনো আমরা আসলে পানি থেকে বঞ্চিত হচ্ছে, আবার কখনো প্লাবিত হচ্ছি। সমাধান কোথায়? সমাধান তো হলো যে আলোচনা, সমাধান তো যুদ্ধ নয়। এবং আমরা বাংলাদেশ একটা রাষ্ট্র, আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের একটা পররাষ্ট্রনীতি থাকবে এবং আমরা নেগোশিয়েট করব স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে পার্শ্ববর্তী দেশের সাথে। আমরা জানি যে ভারত অনেক বড় দেশ, বিশাল শক্তি, এবং তাদের সাথে আমাদের বর্ডার এবং তাদের সাথে যে 54টা নদীর কথা বলা হচ্ছে এবং আরও অন্যান্য অনেক সম্পর্ক তাদের সাথে, চাল ডাল পেঁয়াজ ইত্যাদি তো আছেই। এবং আমরা এখন তাদের কাছ থেকে বিদ্যুৎও আনি। এই যে বাঁধের একটা কথা হচ্ছিল, সেখানে যে জলবিদ্যুৎ কেন্দ্র ছিল ওখান থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে তারা রপ্তানি করে। আমরা অবশ্যই পয়সা দিয়ে এটা কিনি। তো সেই জন্য সমাধান খুঁজতে হবে বাংলাদেশের সরকারকে, এবং ভারত সরকারকেও বুঝতে হবে যে বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যাগুলোর একটা সমাধান জরুরি। নাহলে হয় কি, দেখেন উনি নদীর ব্যাপারে তো অনেক কিছু বলে ফেলেছেন, সুতরাং ওদিকে আমি গেলাম না। আমরা রাজনীতিতে থাকি। আপনি বলছেন যে বন্যার বা কি সে রাজনীতি, বন্যা এবং রাজনীতি আপনার, তো বন্যা নিয়েও আমরা রাজনীতি করতে পারি। আসলে রাজনীতি তো বাংলাদেশে হবেই, রাজনীতির বাইরে তো কিছু হবে না। তো বাংলাদেশে বা পাকিস্তান আমলে আমরা যে রাজনীতিটা করেছি এখানে, সেখানে দুইটা গ্রুপ দাঁড়িয়ে গেছে, দুইটা মতামত। একদল ভারত প্রীতি বলে তাদেরকে, তাদের খুবই ভারত প্রীতি, তাদের সাথে ভারতের খুবই সুসম্পর্ক। আরেক দলের সাথে ভারতের যে একেবারে যুদ্ধ ভাব এরকম না, বাট তারা ভারতের বিরোধী একটা রাজনীতি করে জনগণের একটা সমর্থন নেওয়ার চেষ্টা করেন। আর মাঝখানে যে জনগণ আছে, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তারা কিন্তু সব তথ্য জানতে পারে না যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কেন পানি ছেড়ে দেওয়া হয়। যেমন ধরেন যে আমাদের তিস্তা ব্যারেজ আছে, এই জুন মাসে আমাদের 44টা গেট আছে, খুলে দিতে হয়েছিল। উনি ওখানকার মানুষ, ওই এলাকার মানুষ। জুন মাসে, গত জুন মাসে, এই বছরের 21 সালের জুন মাসেও খুলে দিতে হয়েছিল। কেন খুলে দিতে হয়েছে? ওটাও তো আমাদের একটা বাঁধ। কিন্তু যখন ওখানে চাপ বাড়ে, যে কোনো বাঁধে যখন চাপ বাড়বে, তখন আপনি এই বাঁধটাকে যদি চাপের মুখে খুলে না দেন, তাহলে পরে আপনার বাঁধটাই চলে যাবে, আপনার কোটি কোটি টাকা, মানে হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে, আপনাকে খুলতে হবে। এখন ভারতের সাথে আমাদের সমস্যা কি? আমাদের যখন পানি প্রয়োজন তখন আমরা শুকনা থাকি, আমাদের যখন পানির দরকার নেই তখন তারা বিপদগ্রস্ত হয় এবং আমাদেরকেও বিপদগ্রস্ত করছে। সেখানে আমাদের একটা সমাধান সূত্র খুঁজে বের করতে হবে যে এই যে জল আটকাবেন, পানি আটকাবেন, বাদ দিবেন, তাহলে আমাদের যদি অভিন্ন নদী থাকে, সেই নদীর প্রবাহ, একটা ইন্টারন্যাশনাল আইন কানুন আছে, আমি ডিটেলস স্বাধীনতার 54 বছরে আমরা সমাধান সূত্রের পথে হাঁটতে কেন না, ওই আইন কানুনগুলো দিয়ে আমাদের আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে হবে। কেন পারলাম না, এটার একদম সংক্ষিপ্ত উত্তর, কারণ আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তারা এই সব বিষয়ে ভারতের সাথে বোঝাপড়াটা শেষ করতে পারেননি। আমরা তিস্তা নিয়ে বোঝাপড়া করার চেষ্টা করা হয়েছিল, এটা আমরা সবাই জানি। এটাতে দিল্লি রাজি হলো, আবার পশ্চিমবঙ্গ রাজি হয়নি, কারণ তিস্তা নদীতে গজলডোবায় তাদের একটা বাঁধ আছে। তো সুতরাং এই সব বিষয়ে একটা সমাধান করতে হলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে দূরদর্শী হয়ে এবং আমাদের যারা
টেকনিক্যাল মানুষ আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তো কিউসেক টিসেক হিসাব টিসাব, কত পানি আসছে, এগুলো তো একটা হিসাবের ব্যাপার, ক্যালকুলেশন অ্যান্ড দেন একটা সমাধান। সুতরাং আমাদের যারা টেকনিক্যাল লোক আছে তাদেরকেও করতে হবে। এই যে একটি প্রাসঙ্গিক প্রশ্ন রাখতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান, প্রতিবেশী দেশ ভারতের বডি ল্যাঙ্গুয়েজ কি বার্তা দেয়? সংকট সমাধানের ক্ষেত্রে তারা কি বিশেষ কোনো দল নাকি দেশ, কোনটিকে গুরুত্ব দেয়? দেশকে গুরুত্ব দেয়, এই ব্যাপারে আপনি নিঃসন্দেহ থাকতে পারেন। কারণ হলো যে তাদের বডি, এই যে ধরেন আমরা ওই আলোচনায় নাইবা গেলাম যে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতে গেলেন, এটা নিয়ে কিন্তু মোদি গভর্নমেন্ট একাই সিদ্ধান্ত নেয়নি, তাদের সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সেখানে সবাই মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন ইয়েস তাকে আমরা আশ্রয় দেব। তো তাহলে কি হলো, দেশ সিদ্ধান্ত নিয়েছিল, গোটা জাতি সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেশে তো এই সংস্কৃতি নাই রে ভাই। আমরা তো যে দল ক্ষমতা যায় আর একটা দলকে কোনো রকমের বিলীন করে দেওয়ার চেষ্টা, মানে আমরা হলাম নির্মূলের রাজনীতি করি। মানে আমরা গণতন্ত্রের কথা মুখে বলি, গণতন্ত্র বিশ্বাস করি না এবং গণতন্ত্রের নামে আমরা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করি। আপনি গত 54 বছরের ইতিহাস তাই বলে। তো এখন একটা সুযোগ আসছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যাদের কোনো রাজনৈতিক দলীয় পরিচয় নাই। তারা যে রাজনীতির বাইরের লোক এরকম বলা উচিত হবে না, দাবি করাও ঠিক হবে না। কেন প্রত্যেকটা মানুষ যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই রাজনীতি নিয়ে চিন্তা করেন এবং রাজনৈতিক সমাধান আছে। এই যে রাষ্ট্রের সমাধান সবই রাজনৈতিক সমাধান, কিন্তু তারা কোনো দলীয় রাজনীতিকে প্রতিনিধিত্ব করছেন না। সুতরাং এখন আমাদের সামনে বিরাট সুযোগ আছে, যখন আমরা এই বিষয়গুলো, আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো ঠিক করতে পারবো এবং আমরা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে যে ওই যে উচ্চ মাত্রার কথা বলা হয়, আমরা সেরকম মাত্রায় যেতে পারবো, কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে, আমাদের অধিকার অক্ষুণ্ণ রেখে, আমাদের সমস্যাগুলোর সমাধান বের করার মধ্য দিয়ে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব শামীম কামাল। যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন আসলে যে আমরা কেন আসলে আমাদের অধিকার আদায় করে নিতে পারিনি, সেখানে আমি প্রশ্ন রেখেছিলাম নমনীয়তাই আসলে মূল কারণ কিনা। নমনীয়তার থেকে বড় কথা হচ্ছে যে অধিকার আদায়ের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ডেটারেন্স। আমরা যেটা পড়াশোনা করে জানি যে ডেটারেন্স, অ্যান্ড ডেটারেন্সের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এটাকে আপনি বলতে পারেন যে আপনার প্রতিহত করার ক্ষমতা অথবা আঘাত করার সক্ষমতা, যেটি আমাদের নাই। কূটনৈতিকভাবে আমরা একটি মানে প্রতিবন্ধী নেশন, জাতিগতভাবে স্বাধীনতার পরে কূটনৈতিকভাবে আমরা কি বলবো, এটা প্যারানয়েড নেশন, আমরা কোনো কিছুতে সাফল্য অর্জন করতে পারিনি। এখন ডেটারেন্সটা কি? ডেটারেন্স হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা আপনার থাকলে আপনার প্রতিপক্ষ আপনার যে মানে ব্যবস্থাটা নিতে চাচ্ছে সেটা থেকে সরে দাঁড়াবে। মানে ইটস এ কোর্স অফ অ্যাকশন অ্যাডপশন অফ হুইচ উইল অ্যাবস্টেন ইউর এনিমি টু টেক ইটস ওন কোর্স অফ অ্যাকশন। এটা হলো ডেটারেন্স। ডেটারেন্সের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা হতে হবে পোটেনশিয়াল, মানে যেটা আপনি ডেটারেন্স ক্রিয়েট করবেন এটার জন্য পোটেনশিয়াল হয়। এটা হইতে হবে ক্রেডিবল, আর থার্ড হলো কমিউনিকেবল। মানে আমি যখন আমার প্রতিপক্ষকে বক্স দিব, এক বক্স দেওয়ার ক্ষমতা থাকতে হবে এক। দ্বিতীয় হলো যে বক্সটা দিব সেটার জন্য তার একটা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আপনি বলছিলেন যে কূটনৈতিক চ্যালেঞ্জ বরাবরই বাংলাদেশের জন্য ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী যদি আমরা ভূ রাজনীতির সমীকরণটা বুঝতে চাই সেটি কেমন, আপনি এর কাছে প্রশ্নটি রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ থেকে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে কূটনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য বরাবরই ছিল, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী যদি আমরা ভূ রাজনীতির সমীকরণটা বুঝতে চাই সেটি কেমন? আচ্ছা, গণ অভ্যুত্থানের পরে একটা এই বিষয়ে একটা জাগরণ আমরা দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন যে এই অভ্যুত্থানের পরে যেসব দেশ আমাদের সাথে আগেও ডিপ্লোম্যাটিক সম্পর্ক মেনটেন করতে চেয়েছিল তারা কিন্তু একই সুরে ফিরেছে। চায়না বলেন, চায়নার রাষ্ট্রদূত গতকালকে বা আজকে একদম প্রকাশ্য বললেন, ইভেন বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলে যে বাংলাদেশের যে কোনো সহযোগিতা ওরা করতে রাজি আছে। জাপান রাজি হয়েছে এবং অর্থ সাহায্য দিতে। তারপরে মিয়ানমার মানে খুবই অবাক কাণ্ড। মিয়ানমারের যেটা আপনার সিভিল সোসাইটি আছে এবং ওদের যে ন্যাশনাল ইউনাইটেড গভর্নমেন্ট এনইউজি, তারাও বলেছে যে আমরা গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে বাংলাদেশকে অভিনন্দন জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং এটার বিকাশকে আমরা সহযোগিতা করি। ভবিষ্যতে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে কাজ করতে চাই। এটা একটা বিশাল বিষয়। আর একটা বিষয় দেখেন আমরা পাকিস্তানের সরকার স্বপ্রণোদিত হয়ে শাহবাজ শরীফের গভর্নমেন্ট বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে যে আমরা সম্পর্ক। তার মানে ব্যাপারটা কি, এখন সবাই কিন্তু আমাদের দিকে দৃষ্টি দিয়েছে। কিন্তু ঘটনাচক্রে যেটা বাস্তবতা, আমরা যদি একটা দুটো ইস্যুকে নিয়ে চিন্তা করে দেখি যে ডিপ্লোম্যাটিক্যালি আমরা কোথায়,
2017 সালে যখন প্রায় 12 লক্ষ রোহিঙ্গাকে পুশ করা হলো জোরপূর্বক, তখন কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বড় রকমের হুমকির মুখে পড়েছে। আপনি যদি ওয়েস্টফ্যালিয়ান ট্রিটি 1648-এ যদি যান, তখন কিন্তু আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা ওখান থেকে শুরু। 4টা যে উপাদান আছে তার মধ্যে সার্বভৌমত্ব একটা আমরা ধরি। আমি যদি এখন কোনোভাবে আমি আপনার প্রতিবেশী হিসেবে আপনার বাসায় লোকজন দিয়ে আপনার বাড়ির ঘরের মানে সিক্রেসি বা এটার প্রাইভেসি নষ্ট করি, সেটা তাহলে এক আপনার ধরনের স্বাধীনতা trespass। থাকলো? সেটা কি স্বাধীনতা থাকলো? সেই ঘটনাটা আমরা কি চেয়েছি রোহিঙ্গাকে? সে সময় যে আবেগের কথা বলা হয় যে এত মানুষকে খাওয়াতে পারলে আমরা পারবো না কেন, মানে কে তাকে বা কে ওই সরকারকে অনুমতি দিয়েছে যে 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিলাম? আমাদের দেশের মানুষ এখনো তিউনিশিয়াতে নৌকাডুবিতে মারা যাচ্ছে। তিউনিশিয়া দেখেন, মানে নৌকাডুবিতে লোকজন মারা যায় তার 67% হচ্ছে বাংলাদেশ। আমাদের মানুষের গণকবর পাওয়া যাচ্ছে থাইল্যান্ডে। আমাদের মানুষ না খেয়ে এইভাবে কষ্ট করছে, আর আমাদের কি বিলাসিতা আছে যে এতগুলি রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি? কার অধিকারে? এটা যে উপরে গণভোট হয়েছে? এটা কোনো সুশীল সমাজে আলোচনা হয়েছে? কিছু না। এক ব্যক্তির আদেশে এত বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। এদেরকে পালতে আমাদের প্রতি বছর লাগে 72,000 কোটি টাকা। 72,000 কোটি টাকা। এই বিলাসিতা, তখন তো অনেকে অনেক সুন্দর কথা বলেছিল, গণতন্ত্রের কথা বলেছে, মানবতার মা ইত্যাদি ইত্যাদি। সেগুলি দিয়ে আমরা করবো কি? আমার জাতির মানুষ না খেয়ে মরছে। আজকে যে বন্যায় এভাবে মানুষ মরে যাচ্ছে, কে আসছে আমাদের পাশে? আমি এখানে ডিপ্লোম্যাটিক যেটুকু প্রসঙ্গটা এনেছেন, 2017-তে যখন এতগুলি রোহিঙ্গা আমাদের পোষণ করলো, তখন কিন্তু কোনো দেশ আমাদের পাশে দাঁড়ায় নেই। এটা হচ্ছে 70 সালের একটা কথা, মালকা বানু নামে একটা ছবি ছিল। মালকা বানু সাত ভাই, অভাগা মনোমিয়ার কেহ নেই। মিয়ানমারের সাথে সবাই, বিকজ মিয়ানমারে আপনার চায়নার বিনিয়োগ হচ্ছে $22 বিলিয়ন, ইন্ডিয়ার বিনিয়োগ হচ্ছে $2 বিলিয়ন। তার স্বার্থটা আগে দেখবে। সুতরাং সবাই দেখলো, ইভেন জাপানের মতো দেশ, সিঙ্গাপুরের মতো দেশ, আসিয়ান, পুরো আসিয়ান সবাই হলো গিয়ে মিয়ানমারের পক্ষে। এজন্যই হয়তো বলা হয় যে কূটনীতিতে আসলে চ্যারিটি বলতে কিছু নেই। চ্যারিটি ধন্যবাদ জানাচ্ছি জনাব এটাকে শামীম বলে কামাল। অল্ট্রুইজম, পরার্থবাদ। কূটনীতিতে কোনোদিনে পরার্থবাদ বলে কোনো কিছু নাই। কিছুদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী চায়নায় গিয়েছিলেন, তখন সি জিনপিং বললেন প্রয়োজন বোধ আরাকান আর্মির সাথে আমরা যোগাযোগ করবো রোহিঙ্গা প্রত্যাবাসনে। তো আপনারা করেছেন কি এতদিন? ভারত এত সুন্দর সুন্দর কথা, কই ভারত তো আমাদের পাশে দাঁড়ায় নেই। সো ডিপ্লোম্যাটিক্যালি কেউ আমাদের পাশে নাই, এইটা হলো বাস্তবতা। কারণটা কি? আমাদের ডেটারেন্স ক্ষমতা নেই। আমাদের ডেটারেন্স ক্রিয়েট করতে পারতাম, সবাই আরো দৌড়ে আসতো। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বলা হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই নতুন বাংলাদেশের রাজনীতিতে সংস্কার শুরু হবে কি? সংস্কার তো করতেই হবে। শুরু হবে কি, মানে হবে কি না এই রকম প্রশ্ন করলে হবে না। আগের অংশে আপনি বলছিলেন যে দীর্ঘদিন ধরে চিরাচরিত সুতরাং প্রতিহিংসার রাজনীতি আমরা শুরু দেখছি। করতে হবে, এবং এই শুরুটা রাজনীতি দলগুলো করবেন নিজেরাই, রাজনীতিবিদরা নিজেদেরকে শুদ্ধ করবেন। আর রাষ্ট্রটিতে অনেক সংস্কার করতে হবে। মোটা দাগে যদি আপনি বলেন, তাহলে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আমাদের বিচার বিভাগ এবং এদের সংস্কৃতি, একটা হলো যে এদের যে অপারেশন, এদের যে দায় দায়িত্ব, কর্তব্য এবং কর্তব্য পালনের যে তাদেরকে যে নীতি নির্ধারণ, আমাদের সংবিধান, আইন, বিধিবিধান সেই অনুযায়ী কাজ করার ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং তাদের মধ্যকার যে দুর্বৃত্তরা আছে, দুর্নীতিপরায়ণ যারা আছে, যারা খুবই দলবাজ, যারা বিভিন্ন সময় তাদের কাজে কর্মে এবং কথাবার্তায় প্রকাশ করেছেন যে তারা কি মনে করেন, তারা কি প্রজাতন্ত্রের কর্মচারী নাকি সরকারি কর্মচারী নাকি গণকর্মচারী নাকি কোনো দলের কর্মচারী ছিলেন। সো ওইসব জায়গায় অনেক কাজ করার আছে, এবং এই সরকারকে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য সময় দিতে হবে। তো এখানে যেহেতু আপনি বললেন রাজনীতিতে কী হবে, রাজনীতিতে তো অনেক সংস্কার দরকার। আপনি যদি আমাদের রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, এটা আমি কয়েকবার বলেছি বিভিন্ন মিডিয়ায়, আবার বলছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা এজেন্ডা। তো তাকালে আপনি দেখবেন যে এই যে বিএনপি, জাতীয় পার্টি, এদের যে কনস্টিটিউশন আছে সেখানে আছে যে ওনাদের সভাপতি, সমস্ত ক্ষমতার মালিক ওনাকে সভাপতি। উনি আজকে কে প্রেসিডিয়াম মেম্বার বানান, কে তার মহাসচিব বানান। কালকে রাত পোহালেই উনি সকালবেলা বলতে পারেন না ক নাই, এখন গ এবং ঘ এই দায়িত্ব পালন করবে। তো এটা হচ্ছে ওনাদের রাজনীতি। দলের গঠনতন্ত্র হলে একটা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার গঠনতন্ত্র, মানে এক ব্যক্তি, একক নেতৃত্ব, একজন সব কিছু করবে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে এরকম লিখিত কিছু ছিল না, বাট আওয়ামী লীগ যখন এরকম ডাকতো সবাইকে, ধরেন একটা কনফারেন্স হলো, সমস্ত তাদের ত্রিবার্ষিক বা দ্বিবার্ষিক কনফারেন্স যেখানে নেতৃত্ব চেঞ্জ হবে, সেখানে 5,000 কাউন্সিলর আসছে। সন্ধ্যার পর তাদের জিজ্ঞাসা করলেন যে ভাই কী হলো, আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি সভাপতিকে, উনি সব কিছু ঠিক করবেন। এবং এই পার্টিগুলোর, এই দলগুলোর যে কার্যক্রম পরিচালনার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো গণতান্ত্রিক না। এটা তো আমরা সেন্ট্রালি বললাম, পাওয়ারটা কোথায় আছে। আপনি যদি তৃণমূল থেকে দেখেন, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই,
নেতৃত্ব গণতন্ত্রের মধ্য দিয়ে তৈরি করা এবং এই পার্টিগুলোকে তাদের যে আদর্শ লক্ষ্যতে তাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করে সেটা নাই, অন্য কিছু আছে, মানে অন্যায় কাজে উৎসাহ আছে, অন্যায় কাজ করবে, দখল করবে, চাঁদাবাজি করবে, অন্য কিছু করবে, পার্টিতে সেদিকে তাকিয়েও দেখবে না। সেখানেও আপনার নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র নাই। সেখানেও আপনি দেখেন জনাব আবু আলম শহীদ খান, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের ভেতরেই গণতন্ত্রের চর্চা না করে তাহলে রাষ্ট্রে গণতন্ত্র কিভাবে নিশ্চিত করবে তারা? করতে পারবে না তো। সেই আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু আলম শহীদ খান, আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর ভেতরেই গণতন্ত্রের চর্চা নেই, তাহলে রাষ্ট্রে কিভাবে গণতন্ত্র নিশ্চিত হবে? আর গণতন্ত্রের মোড়কে আবারও কি স্বৈরাচারের উত্থান হবে কি? না, আবারও উত্থিত হওয়ার সম্ভাবনা খুব মানে বেশি বা কম এরকম বলার সময় এখনো আসে নাই। কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা আমরা ধরে রাখতে পারিনি। ধরেন 1990 সালে তো আমরা এরশাদ সাহেবকে স্বৈরাচার বললাম, সেনাবাহিনীর সরকার ছিল, সেনা শাসন ছিল, তো স্বৈরাচারের একটা পতন হলো এবং একটা কম্প্রোমাইজও কিন্তু হয়েছিল যে উনি দায়িত্ব ত্যাগ করবেন, উনি ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেবেন, পরে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েও রাষ্ট্র পরিচালনা হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে। তখন একটা 3 জোটের রূপরেখা করা হয়েছিল এবং সেই রূপরেখাটা কিন্তু এই রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল। বাট যেই মাত্র ক্ষমতায় গেলেন, যেই যায় লঙ্কায় সেই যায় রাবণ। কিন্তু রাবণেরা ভুলে যায় যে হনুমান নামে একটা জিনিস আছে, তাদের লেজের মধ্যে আগুন নিয়ে পুরা রাবণের যে প্রাসাদ সব পুড়িয়ে ফেলবে। তাই জনগণ কিন্তু মাঝে মাঝে জেগে উঠে, এই যে ওই 90 সালের পরে 2024-এ জেগে উঠছিল। তো এইটাকে নষ্ট করতে দেওয়া যাবে না, মানে যে কারণে এত রক্ত দেওয়া, যে কারণে আমাদের কৃষকরা রক্ত দিয়েছে বা আমাদের শ্রমিকরা দিয়েছে, এখন ছাত্ররা দিল, ছাত্র জনতা, তো সেই রক্তের বদলে যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে আপনার এই সংস্কারগুলো করে ফেলতে হবে এবং এই সংস্কারগুলো করে রাজনৈতিক দলগুলোর কাছে আলটিমেটলি দেশ চালাবে রাজনীতিবিদরা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাজনৈতিক দলগুলোকে, যেটা আমরা আগে বলছিলাম, পুরো সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে, তাদের গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে, তারা কিভাবে দল চালাবেন সেটাও পরিবর্তন করতে হবে। নমিনেশন, বিক্রি, বাণিজ্য, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে না, এগুলো সব বন্ধ করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কিভাবে করা যায় সেটা হলো যে এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে যে সমস্ত সংস্কারের জন্য গণমানুষের দাবি আছে, এমনকি রাজনীতিবিদদের দাবি আছে, তারা বারবার বলছেন না লেভেল প্লেইং ফিল্ড, সমতল ভূমি করতে হবে। তো সেটার জন্য তো আপনার এই প্রশাসন, পুলিশ, বিচার বিভাগের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের যে জিনিসগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে একটা বড় শেক আপের দরকার। নির্বাচন কমিশনের শেক আপ করতে হবে, পাবলিক সার্ভিস কমিশনের শেক আপ করতে হবে, এমনকি সেনাবাহিনীর তো কিছু কিছু পরিবর্তন আনতে হতে পারে, যেটা উনি নিশ্চয়ই আলোচনা আনবেন। সেই সব করার মধ্য দিয়ে যে সংস্কারগুলো হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে পারে, এই সরকারই কিন্তু বাংলাদেশের জন্য সব সংস্কার করে দিতে পারবে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা 5 বছর, 10 বছর, 20 বছরও চলতে পারে এবং সংস্কারগুলো চালু রাখা কিন্তু 100 বছর ধরে চালু রাখতে হবে। কারণ এই সংস্কার করলাম আর শেষ হয়ে গেল এরকম তো না। আপনার 30 সালে যে আবার নতুন চ্যালেঞ্জ আসবে, 40 সালের চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ, তখন আবারও কিন্তু সংস্কারের প্রয়োজন হতে পারে। বাট যেটা মৌলিক যে সংস্কারগুলোর জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, যে জন্য এখানে স্বাধীনতার কথা যদি বলি, মুক্তিযুদ্ধ যে জন্য হয়েছিল, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। সো এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিল, এখন ছাত্র জনতা দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কার করার জন্য তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি শামীম কামাল। গুম হয়ে যাওয়ার ভয়ে আমরা গুমের বিরুদ্ধে কথা বলতে পারিনি, সেই জায়গা থেকে আয়না ঘর নামক এই বিষয়টি কিন্তু লোকচক্ষুর অন্তরালেই ছিল। সম্প্রতি আমরা দেখলাম যে আয়নাঘরের কারিগর খ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। সেনা কর্মকর্তাদের এই ধরনের কর্মকাণ্ড কি বার্তা দেয়? এটা অবশ্যই খুব সেন্সিটিভ একটা প্রশ্ন, কিন্তু কথা হলো যে আয়নাঘর হচ্ছে এটা সিম্বলিক একটা বিষয়, যেটার মাধ্যমে একটা দেশের গুম, খুন, লুট, ক্ষমতার মানে দোর্দণ্ড প্রতাপ এবং এই যে কি বলবো, এটা ভীতিকর একটা অবস্থা তৈরি করার জন্য এটা একটা স্কুল অফ থট বা একটা প্ল্যাটফর্ম। দেখুন, আপনি কোটা সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে। তার আগে আমি বলতে চাই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে রোল, বিশেষ করে সেনাবাহিনীর সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে, দেখেন সেদিন হলো আন্দোলন শেষ, আজকে সেনাবাহিনীর লোকজন জীবন বিপন্ন করে হলেও আজকে ফেনী এলাকায় গিয়ে কাজ করছে। এই কাজটা করছি আমরা ঠিক স্বাধীনতার আগ থেকে। 1965-এ যুদ্ধ হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরাই লাহোরকে পাহারা দিয়েছে।
তখন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন শুরু করে অদ্যাবধি বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর 90-95 অফিসারকে আমরা যে প্রশিক্ষণ দিই বিএমএতে, তাদেরকে দেশপ্রেম, আদর্শ, সততা এগুলি শিক্ষা দেওয়া হয়। কিন্তু তার ভেতর থেকে কিছু মনস্টার বের করে নেয় রাজনৈতিক কারণে। দেখুন, আপনি কোটা সংস্কারের কথা বলছেন, কোটা সংস্কার আপনি বাইরে কি দেখছেন? সশস্ত্র বাহিনীর যে কোটা সংস্কার, আজকে যদি আমি একটা হিসাব দিই, বর্তমান যারা মেজর জেনারেল আছেন এই বহরে, তাদের 3 ভাগের 1 ভাগ লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে তারা হলো কিভাবে? আর একটা উদাহরণ দিই, আজকে আপনি রংপুর ডিভিশন, আমাদের 2 জনের রংপুর ডিভিশনের মেজর জেনারেল 1 জন, আর শুধু গোপালগঞ্জ থেকে কয়জন মেজর জেনারেল খুঁজে বের করেন? স্পষ্ট, বিষয়টা খুবই স্পষ্ট হয়ে যাবে। তাহলে এটা কি? আমাদের যদি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হইতে হয়, তাহলে পিএসসি নামে একটা কোর্স আছে যেটা মিরপুরে করায়, এটা ছাড়া কেউ কখনো। দলীয় নিয়োগগুলো রাষ্ট্রকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে? দলীয় নিয়োগ পুরাটাই তো রাষ্ট্র কি, পুরো সেনাবাহিনীর উপরে এটা একটা মানে জগদ্দল পাথরের মতো ঘটনা ঘটেছে। আমি আপনাকে যদি স্পষ্ট বলি, গত 10 বছর, গত 15 বছরে পুরো সব কিছু সেনাবাহিনীর এই প্রমোশন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ হয়েছে মেজর জেনারেল তারেক সিদ্দিককে দিয়ে। এবং অবাক হবেন, তার স্ত্রী ছিল তার থেকে পাওয়ারফুল। শি ওয়াজ লেডি ম্যাকবেথ। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে আজকে জানাতে চাই, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার, আমি স্বেচ্ছা অবসরে গিয়েছি প্রতিবাদ করে। আমার 5টা বিষয় মাস্টার্স, আমি এলএলবি করেছি, আমি এমফিল করেছি, আমি পিএইচডি করেছি, আমি চায়নায় ট্রেনিং করেছি, আমি ইন্ডিয়াতে কমান্ড কোর্স করেছি, ফ্রান্সে করেছি। আমার এগুলি কোনোই মূল্য নাই। কারণ কি জানেন? আমার বাবা আওয়ামী লীগ করতেন না, আমার বাবা নির্বিষ রাজনীতি করতেন জাতীয় পার্টির, সেটা দিয়ে পার পেলাম না। একটা ব্যক্তিগতভাবে একটি করাপশন, 300 থেকে 400 কোটি টাকা করাপশন, আমি 2011 সালে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। সেইটা ধরার পরে এই সাবেক সিকিউরিটি অ্যাডভাইজারের মিসেস আমার উপরে ব্যক্তিগত ভেঞ্জেন্স দেখে আমাকে আটকিয়ে রেখেছে। আমি যখন সব চেষ্টা করে যখন ব্যর্থ হলাম, সাবেক প্রধানমন্ত্রীর কাছে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করি, উনি আমাকে প্রমোশন দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেটাও হতে দেননি উনি। সো ইনি কতটা ভয়ঙ্কর হইতে পারে? তাহলে আজকে যারা ক্ষমতায় আছে, যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, তারা যে কত অবাক হয়ে যায়। আমি 32 বছর চাকরি করে আমার উপার্জন 64 লক্ষ টাকা, আর আমি শুনতে পারি আমার এই সহকর্মীর একজনের 20,000 কোটি টাকা। তাহলে এদেরকে বানালো কারা? এটা কি রাজনৈতিক ব্যবহার নয়? এবং আমাদের দেখেন, গত 2 বছরে, গত 2 টার্মের ভূতপূর্ব 2 জন সেনাবাহিনী প্রধান, তারাও জাস্টিস করতে পারেন নাই। গভর্নমেন্টের নোংরা এজেন্ডা তারা বাস্তবায়ন করেছেন। নোংরা এজেন্ডা বলে 2টা নির্বাচন। যখন ওনাদেরকে সেনাবাহিনী প্রধান নিয়োগ দেওয়া হচ্ছে, ওনাদের তাকে শতগুণ দেশপ্রেমিক লোক ছিল, যাদেরকে 1000 কোটি টাকা দিয়ে কেনা যেত না। বিগত সরকারের তৈরি করা অলিগাররা যদি টিকে থাকে, গণ অভ্যুত্থানের সুফল কি আমরা পাবো? গণ অভ্যুত্থানের সফল দেখেন, এটা কিন্তু হঠাৎ বিপ্লবের ফলাফল পেতে হলে আপনাকে দীর্ঘদিন ওয়েট করতে হবে। এটা হঠাৎ বৃষ্টির মতো। তাওয়াক্কুল কারমান, আপনার তিউনিসিয়ার একজন মানবতাবাদী, উনি বলেছিলেন যে তারুণ্য এটা এমন একটা বিপ্লব যেটা কোনোদিন ঠেকিয়ে রাখা যায় না। কিন্তু কথা হচ্ছে যে আজকে যারা আন্দোলন করছে, 1 মাস পরে কি এরা রাস্তায় থাকবে? একটা বিপ্লব কিন্তু প্রতি বিপ্লব হয়, অনেক ধরনের অঘটন ঘটে যায়। আমি এখনই দেখতে পাচ্ছি অনেক জায়গায় ছাত্র বৈষম্য আন্দোলনে যারা ছিল তারা কিন্তু পদত্যাগ করছে। কেন? এত সহজ তো না। এখানে একটা রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই প্রয়োজন। আবারও বলি, যেমন ফ্রেঞ্চ রেভলিউশনে আপনার মন্তেস্কু, ভলটেয়ার ওষুধ ছিল, মাও সেতুং ছিল চায়নায়, চে গুয়েভারা ছিল কোরিয়ায়, আপনার কিউবায়, আপনার বলশেভিক লেনিন, আমাদের এখানে কে? আর সেখানে আমাদের আসলে নিজেদের মধ্যে ঐক্যমত্য বিশেষভাবে জরুরি। একটা অনেক ধন্যবাদ রাজনৈতিক জানাচ্ছি জনাব শামীম কামাল, বন্দোবস্ত ছাড়া ধন্যবাদ এটা জানাচ্ছি কোনোদিন আবু সম্ভব আলম না। শহীদ খান। দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আড়াই সিএল নিবেদিত সপ্তাহের দেশ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।